লাঙা লোকটিকে প্রশ্ন করে, কে তুমি? তুমি আমার মতো দেখতে কেন? কিওয়ান কোথায়? ওর সঙ্গে কি করেছ? লোকটি হেসে বলে, কেন, কিওয়ান তো তোমার সামনেই আছে। দেখতে পাচ্ছ না? এই কথা বলার সঙ্গে সঙ্গেই লোকটি অদৃশ্য হয়ে যায়। লাঙা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার কানে অনেকগুলো গলার চিৎকার একসাথে বাজতে থাকে। আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! লাঙা ব্যথায় কাতর হয়ে দুই হাতে কান চেপে ধরে। কিছুক্ষণ পর সব শব্দ থেমে যায়। সে হতবাক হয়ে চারপাশ দেখে। ঠিক তখনই কিওয়ানের চিৎকার শুনতে পায়। লাঙা ছুটে শব্দের উৎসের দিকে যায়। একটি অন্ধকার কক্ষে পৌঁছে কিওয়ানকে দেখতে পায়। কিন্তু এ কি? কিওয়ান শূন্যে ভাসছে। তার সামনে বড় একটি শয়তানের মূর্তি দাঁড়িয়ে। লাঙা ফিসফিস করে, তাহলে কি এটা কোনো শয়তানের মায়াজাল? অমনি মাটির তৈরি মূর্তিটি হঠাৎ হাসতে শুরু করে। কিওয়ান ধীরে ধীরে মাটিতে নেমে আসে। লাঙা তার দিকে ছুটে যেতে উদ্যত হলে মূর্তিটি গম্ভীর স্বরে বলে ওঠে, থামো লাঙা। কেন তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিওয়ানকে বাঁচাতে এসেছ? ওকে ভুলে যাও। এখন থেকে ও আমার গোলাম। আমি যা চাই কিওয়ান তাই করবে। লাঙা লক্ষ্য করে কিওয়ানের চোখের রং বদলে গেছে। সে যেন এক মাটির পুতুলের মতো নিথর দাঁড়িয়ে। লাঙা রেগে বলে, কে তুমি? কিওয়ানকে কি করেছ? বলো, নইলে তোমাকে আমি ছাড়ব না। মূর্তিটি অট্টহাসি দেয়। তখন হঠাৎ চারদিক থেকে অনেক লোক বেরিয়ে আসে। তাদের চোখও ফাঁকা, নিষ্প্রাণ। সবাই লাঙার দিকে এগিয়ে আসে। কিওয়ানও তাদের মতোই হাঁটতে থাকে। লাঙা বুঝতে পারে এই মূর্তিটি জাদু বলে সবাইকে বশ করে রেখেছে, যাতে তারা জীবনের শেষ দিন পর্যন্ত মূর্তিটির পূজা করে। মূর্তিটি লাঙাকে বারবার বসে আনার চেষ্টা করে। কখনো কিওয়ানের রূপে, কখনো তার নিজের রূপ নিয়ে। কিন্তু লাঙা সাহসী ও দৃঢ়চেতা। মূর্তির জাদু তার উপর কাজ করে না। তবে একসময় সব বন্দীরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। লাঙা কোনো রকমে চোখে ফাঁকি দিয়ে পাশের এক কক্ষে পালিয়ে যায়। সে ভাবে, কিভাবে এদের মুক্ত করব। তখন তার মনে পড়ে মূর্তিটির মাথায় একটি জীবন্ত চোখের মতো বস্তু আছে। তাহলে কি ওই চোখের কারণেই মূর্তিটি জীবিত? লাঙা সিদ্ধান্ত নেয়, জীবনের ঝুঁকি নিয়ে হলেও তাকে ওই চোখটি নষ্ট করতেই হবে। লুকিয়ে সে কক্ষে উকি দেয়। দেখে সবাই মূর্তির সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। লাঙার মাথায় এক বুদ্ধি আসে। সে সামনে গিয়ে সবার মনোযোগ নিজের দিকে টানে। এই যে, আমাকে ধরো! সকলেই তার দিকে ঝাঁপিয়ে পড়ে। লাঙা দ্রুত ছিটকে বেরিয়ে মূর্তির দিকে ছুটে যায়। তরোয়াল বের করে মূর্তির চোখে আঘাত করে। সঙ্গে সঙ্গে তীব্র আলোর বিস্ফোরণ ঘটে। আগুনের মতো আলো চারদিকে ছড়িয়ে পড়ে। লাঙা, কিওয়ান এবং অন্য সবাই ছিটকে পড়ে। এক এক করে সবাই তাদের হুঁশ ফিরে পায়। কিওয়ান ছুটে এসে লাঙাকে জড়িয়ে ধরে। তুমি ঠিক আছ তো? লাঙা লক্ষ্য করে মূর্তিটির গায়ে ফাটল ধরেছে। কক্ষের দেওয়ালে ফাটল ধরতে শুরু করে। ভূমিকম্পের মতো কেঁপে ওঠে সব। চলো, সবাই বের হও! লাঙা সবার সাথে দ্রুত মহল ছেড়ে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে মহলটি ধ্বংস হয়ে যায়। সবাই লাঙাকে ধন্যবাদ জানায়। লাঙা ও কিওয়ান সবাইকে সেই নদীর পাশ দিয়ে নিরাপদে বের করে আনে। ড্রাগন সৈন্যদের চোখে ফাঁকি দিয়ে দুজন চুপিসারে বিদায় নিয়ে আবার নকশার খোঁজে রওনা হয়। পাহাড় পেরিয়ে একদিন তারা এক পরিত্যক্ত কুটিরে পৌঁছায়। কিন্তু ঘরটি একেবারে খালি। নকশার কোনো চিহ্ন নেই। লাঙা রেগে বলে, এত ঝুঁকি নিয়ে এখানে এলাম, অথচ কিছুই পেলাম না। কিওয়ান তাকে শান্ত সামনে দিয়ে যায়। ঠিক তখনই লাঙা পাহাড় পড়ে যাচ্ছিল। কিওয়ান লাফ দিয়ে ধরে ফেলে। দুর্ঘটনাক্রমে তাদের একে অপরের সঙ্গে স্পর্শ করে। দুজনেই লজ্জায় সরে যায়। লাঙার চোখ মেঝের দিকে পড়ে। কার্পেটের নিচে কিছু একটা বোঝা যাচ্ছে। কিওয়ান, এটা দেখো! তারা কার্পেট সরিয়ে দেখে নিচে একটি কক্ষের প্রবেশপথ। মশাল জ্বালিয়ে তারা নিচে নামে। সেখানে অনেক ছবি ঝুলছে। এ তো সিওবাইয়ের পুরুষদের ছবি। কিওয়ান হঠাৎ বলে ওঠে, লাঙা, তাকিয়ে দেখে নকশা। তার পাশের ছবিতে মাস্টার সিওবাই ও ড্রাগন রাজামিন আছেন। তাদের কোলে দুই শিশু। লাঙার চোখ আটকে যায় মাস্টার সিওবাইয়ের গলায়। এটা তো সেই রকেট নেকলেস যা ছোটবেলা থেকে আমার গলায় ঝুলছে। লাঙা ও কিওয়ান একে অপরের দিকে তাকায়। নতুন রহস্যের দ্বার খুলে